আমার বাবা মারা যাওয়ার পর থেকে এগেইন আমার ওই যে বললাম না যে আমার ফাইন্যান্সিয়াল সাইমultaneously আমি আমার ফ্যামিলিকে দেখতেছিলাম, কারণ আমার ফ্যামিলির দায়িত্ব আমার উপর থেকে অনেক আগে থেকে, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই। আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার ফ্যামিলির জন্য কখনো কিছু করতে হয় না। মাই ফাদার ওয়াজ ওয়েল অফ, হি ওয়াজ দ্য, ওই আমাদের ওই এলাকার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, নট ওয়ান অফ দ্য, হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস ডেন্টিস্ট দ্যাট টাইম। এখনো শাহজাদপুর সিরাজগঞ্জের ওইখানে গিয়ে দাঁতের ডাক্তার শাহাদত বললে ইউ উইল সি মানুষের আবেগ। আমি বলি অনেক অনেক বেশ কয়েক বছর আগে আমি ইউকে থেকে গেছিলাম, আমার আব্বু তো মারা গেছে 2012-এ, অনেক আরো আগে। তো আমি অনেকদিন পরে আমি মানে বাংলাদেশে শাহজাদপুরে গেছিলাম, তো বাজারের দিকে যাচ্ছি, তো একটা রিক্সায় উঠছি আমার খালার সাথে। তো আমার খালাকে আমার ফ্যামিলি ওখানে লোকাল, মানে আমার নানির বাড়ির ফ্যামিলি ওখানে, আমার দাদি বাড়ির পাশের এলাকাতে। তো আমার আব্বুর চেম্বারটা আমার নানির বাড়ির এলাকাতে ছিল, কারণ শাহজাদপুর যেটা সিরাজগঞ্জের যে উপজেলা শাহজাদপুর, এটা বাণিজ্যিক একটা এলাকা, ঠিক আছে। তো আব্বু রিটায়ার করার পরে নিজ এলাকায় চেম্বার না দিয়ে সে তার শ্বশুরবাড়ির এলাকায় চেম্বার দেয়, নিজের এলাকার শ্বশুরবাড়ির মাত্র আধা ঘন্টার দূরত্বে। তো আমার বাবার দায়িত্বে ছিল তার 14 গোষ্ঠী, মানে তার যত বোন ভাই, ঠিক আছে। আই ডোন্ট নো এখন তার ফ্যামিলির লোকজন কতটুকু স্বীকার করবে, বড় বড় স্ট্যাটাস দিয়ে বেড়াইতো মাঝে মাঝে আবার তার ফ্যামিলির লোকজন, আমার দাদি বাড়ির। আমার বাপকে নিয়ে তাদের স্ট্যাটাস তো আমি আসলে দেখি না, এনিওয়ে। তো আমার বাবা তাদেরকে দেখছে, আমার বাবা তার শ্বশুর বাড়ি দেখছে। আমি জানি না কয়টা মেয়ের জামাই। আমার নানা মারা গেছে যখন আমার বয়স 1 বছর, মানে বুঝতে পারছো। আমি আম্মুকে মাঝে মাঝে কি বলি জানো, যে আমাদের ফ্যামিলির মেয়েদের, মানে তোমার মা, আমার মা, আমরা 3জনই বিধবা। আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো এটা কেন আমার মাথায় আসছে, হোয়াটএভার। তো আমার নানা মারা গেছে যখন আমার বয়স 1 বছর, মানে আমার আম্মুকে বিয়ে করার কয়েক বছর পরে আমার নানা যখন মারা যায়, তখন থেকে আমার আব্বু আমার নানির বাড়ির 5 খালা 2 মামাকে বড় করছে, বিয়ে দিছে, আমাদের বাসায় ছিল। তারা ছিল 11 ভাই বোন, তার মানে আব্বুর 10 ভাই বোন, আব্বু ছিল সব থেকে বড়, আমার আম্মুও সব থেকে বড় ছিল। আমার আব্বু তার 10 ভাই বোন তার বাবা মাকে পালছে, বিয়ে দিছে। তার ভাই বোনদের মধ্যে সবাই আবার স্বীকার করে না ওইটা, ঠিক আছে, বাট যারা যারা করে তারা করে। আমি যে গল্পটা বলতেছিলাম, আত্মীয় স্বজনের পেঁচাল বাদ দেই, তারা তো তাদের জন্য তুমি 10 বছর করে যাবা, একদিন করবা না, তারা আসল চেহারা দেখায় দিবে। বাট আমি বলি, আমি ইউকে থেকে গেছিলাম বাংলাদেশে, আমি রিক্সায় উঠছি। তো ওই যেটা বলতেছিলাম, আমার নানির বাড়ির লোকাল এরিয়া, তো আমার নানির বাড়ির লোকজনকে সবাই চিনে, ওখানকার লোকাল মানুষজন সবাই চিনে, আমার মাকেও আমার ইয়েকে আলহামদুলিল্লাহ, মানে আমার মারই এলাকা তো ওইটা। তো রিক্সাওয়ালা বলতেছে, মানে আম্মু আমার খালাকে তো চিনছে, দেখে আমাকে চিনতেছে না, আমাকে বলতেছে তুমি কেডা, এভাবে বলতেছে তুমি কেডা। তো রাখিয়ানটি আবার বলে দিচ্ছে যদি আমার বড় আপার মেয়ে যখন বলছে তুমি শাহাদতের মেয়ে, তুমি কি ডাক্তার সাহেবের মেয়ে, এভাবে বলতেছে। আমি বললাম জি আমি ডাক্তার সাহেব, মানে আমার আব্বু কিন্তু ওই এলাকার জামাই ছিল, ঠিক আছে। রিক্সাওয়ালাটা তখন আবেগী হয়ে এভাবে বলতেছে যে একবার আব্বুর কাছে সে দাঁত দেখাইতে গেছে, তার কাছে টাকা ছিল না, সে বলছে সে রিক্সাওয়ালা পরে টাকা দিবে। আব্বু বলছে আপনার টাকা লাগবে না, সে চিকিৎসা তো টাকা ছাড়া করছে, উল্টা তাকে আরো ওষুধ দিয়ে দিছে। আব্বু আরো বলছে যে পরে যদি আবার ওষুধ লাগে আমার থেকে এসে আপনি নিয়ে যায়। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে, এই জিনিসটা সব থেকে বড় জিনিস। আমার বাবা অনেক সহায় সম্পত্তি রেখে যেতে পারে নাই, ঠিক আছে, বাট আমার বাবা যে রেখে গেছে ওইটা নিয়ে আমরা এখনো গর্ব করি। তো ওই আমার বাবা যতদিন বেঁচে ছিল আমার ফ্যামিলিতে 1 টাকাও দিতে হয় নাই, আমার আব্বা আমাকে দিছে উল্টা। তো যখন আমার বাবা মারা গেছে, যেহেতু আমার বাবার উপর নিজের ফ্যামিলি না, তার শ্বশুর বাড়ি, তার বাবার বাড়ির ফ্যামিলির দায়িত্ব সারা জীবন ছিল, আমার বাবা কিন্তু কোনো সম্পদ করে যাইতে পারে নাই। আমার ফুপুদের সম্পদ আছে, আমার চাচাদের সম্পদ আছে, আমার খালাদের সম্পদ আছে, আমার মা আমার বাবার কিন্তু কোনো সম্পদ নাই, আমাদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি নাই, ঠিক আছে, এটা আজকে বলে দেই। আমরা সারা জীবন ভাড়া বাড়িতে থাকছি, অ্যান্ড এটা নিয়ে আমার কোনো দিন কোনো কষ্ট হয় নাই, কারণ আমার বাবা যে মানুষের দোয়াটা পাইছে এটা হচ্ছে সব থেকে বড়। তো আব্বু মারা যাওয়ার পর থেকে ফ্যামিলির দায়িত্ব আমার উপরে, ঠিক আছে। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তো আমার দায়িত্ব আমি নিচ্ছি, আমার দায়িত্ব তো অনেক আগে থেকেই আমি নিচ্ছি। তো ব্যাপারটা কি যে যখন এসে কম্পেয়ার করে, আরে এমন অবস্থা কেন, এমন চেহারা হয়েছে কেন, তোমাকে দেখতে ভালো লাগতেছে না কেন, মানুষজন এই জিনিসগুলো দেখে না। হ্যাঁ, সুখে থেকে আরামে থেকে অনেক কিছুই করা যায়, ঠিক আছে, ইটস ইজি। সুখে থেকে আরামে থেকে অনেক কিছুই করা যায়, ইটস ইজি, মানুষকে জাজ করা যায় সহজে, ইটস ভেরি ইজি। প্রস্টিটিউট মহিলা চেহারার কি জঘন্য অবস্থা। রুকসানা পারবিন, এই পারবিন কালকেও আসছিল, আমি ওকে চিনতে পারছি, কাল ওর নামের সাথে ডাস্টবিন ছিল, গতকালকে আমাকে প্রস্টিটিউট বলছে, আজকেও প্রস্টিটিউট বলছে। আপু তুমি প্রস্টিটিউট নিয়ে এত কেন, তুমি অবসেসড কেন? তোমার আব্বাকে তোমার মাকে ওখান থেকে উঠায় নিয়ে আসছে,
দাঁড়া ফকিনের বাচ্চাকে ব্যান করি। কোত্থেকে যে আসে এইসব ফকিনের বাচ্চারা, লিটারেলি এরা জামাইয়ের কাছে লাথি খায় আর আমার এখানে আসে। আমার মনি সংসারের দায়িত্ব পালন করছে 10 সন থেকে না। ও হ্যাঁ 2010 আব্বু মারা, 2010 আব্বু মারা গেছে, সরি আব্বু মারা যাওয়ার পর থেকে। হ্যাঁ ওইটা নিয়ে প্রবলেম নেই। আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে আল্লাহ আমার উপরে যদি দায়িত্বও দিয়ে থাকে, আল্লাহ আমাকে ওইটা পার করারও সুযোগ দিছে। দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন থাকে না, আসলেই তাই। তোমার ওই দিন ব্রেকডাউন দেখে আমার মা অনেক স্যাড হয়েছে, তোমার জন্য দোয়া করছে ফারিয়া সহ। আন্টির জন্য অনেক ভালোবাসা। আরে এইটা নিয়ে মানুষজন বলবে আমি লাইভে এসে নাটক করি। আমি কি নাটক করি? ওরা আমাকে ইমোশনালস বানিয়ে দেয়। মা হইছে বুঝছি, সংসারের দায়িত্ব বাপ ছেলে মেয়েরা করবেই পালন। একবার ছেলে করবে, একবার মেয়েরা করবে, যার যখন দায়িত্ব আছে। আমার জায়গায় যদি শাওন থাকতো, মানে আমার বয়সী যদি শাওন হইতো, শাওন করতো। শাওন তো ছোট মানুষ ছিল। ও যে এখন যেমন ওর ওয়ার্ক পারমিট হয়েছে, আমার ভাইয়ের এখন পিআর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই চাকরি পেয়ে, মানে প্রথম ওয়ার্ক পারমিটের জব পেয়ে প্রথমবারই সে আমাকে বলছে আপু এখন থেকে আমি হাফ দিব সংসারের খরচ। আমি বলছি আলহামদুলিল্লাহ। আমাকে বলছে দোয়া রাখিস যাতে কিছুদিন পরে বলতে পারি ফুল দিব। আমি বলছি ইয়াস আই এম ওয়েটিং। আপনার বাবা তার বাবার বাড়ি দেখেছে, তাদের জন্য করেছে, এটা আবার লাইভে বলছেন কেন? উনি তো ভালো মনেই করেছে। না আপনি আমার কথা বুঝেন নাই, আমি তো এটা খুব নিয়ে বলছি না। আমার বাবা শুধু তার বাবার বাড়ির জন্য করে নাই, তার শ্বশুর বাড়ির জন্য করছে। দেখান তো আমি আমার বাবা আলহামদুলিল্লাহ কত ভালো মানুষ ছিলেন, ওইটা বুঝাচ্ছি আপু। আপনি আমাকে একটা মানুষ দেখান যে নিজের 7টা শালাশালিকে, না সরি 4টা, 4 5 6টা শালাশালিকে বড় করছে, বিয়ে দিছে, আর নিজের 10টা ভাই বোনকে বিয়ে দিছে, বড় করছে, বিয়ে দিছে। বলেন এরকম ফ্যামিলি কয়টা দেখছেন? কি কই আর এরা কই থেকে আসে? বাংলাতে কথা বলি বুঝে, তাতেই বুঝে না। ইংলিশে বললে এদের যে কি হইতো আল্লাহ জানে। ইংলিশে বললে তো পুরো একটা অন্য একটা ইয়া বের করে ফেলতো। ঠিকই আছে, আমি আমার 1 মাস আগের লাইভে আমি আমার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করছি। ওইটার ক্যাপশন গেছে কি, শিমুলের বাবা শিমুলকে কেন মারছিলেন। আজকেরটা যে আপাই কি দিবে, আপার এই কমেন্ট দেখে আমি জাস্ট বলছিলাম আমার বাবা ভালো মানুষ। না বুঝে কথা বলেন না, কামরুন কাকলে। 2 লাইন বেশি বোঝা মানুষগুলো আমার ভালো লাগে না। আপু এতজন কমালে এত ধৈর্য কিভাবে হলো? মারিয়াম, আমি বলি কেন ধৈর্য হলো। আই ওয়াজ সো মোটিভেটেড আপু, ট্রাস্ট মি। আমি একটা জিনিসটা কয়েকদিন ধরে চিন্তা করছি। আমি কিভাবে ওজন কমাইছি জানেন? আমার ট্রেনার আমাকে মোটিভেট করছে, আমি এটাতেই কমছি। আমার ট্রেনার আমাকে যে পরিমাণ মোটিভেট করছে, আমাকে এতটা মোটিভেশন আর কেউ দেয় নাই। বাঙালিরা মোটিভেশন দেয় না। বাঙালিরা এই ঠিক হয়ে যাবে, এই খাবা। আমাকে ইভেন এটাও বলছে আমার দেখতে ব্যাটা লাগতেছে, আমাকে এভাবেও ডিমোটিভেট করছে। তো আমার যে ট্রেনার, হি ওয়াজ ভেরি গুড। সে আমাকে এত মোটিভেট করছে, আমার আর কারো মোটিভেশন লাগে নাই। তো আমি এটা নিয়ে না অলওয়েজ আমার ট্রেনারকে থ্যাঙ্কস দেই যে মার্টিন, মানে ইটস লিটারেলি তোমার ক্রেডিট যে তুমি আমাকে ট্রেন করাইছো, তুমি আমাকে মোটিভেশন দিছো। কারণ আমার লাইফে আমি খুব স্ট্রেস হয়ে যাই। আমার লাইফে এটা তো অনগোয়িং একটা ইস্যু চলতে থাকে। প্লাস আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। মন ভালো রাখতে চাইলেও যে ফকিনিগুলা থাকে মন ভালো রাখতে দিবে না। তো আমি খুব তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যাইতাম। তো আমার ট্রেনার যে মার্টিন, হি হেল্প মি আ লট। বাট সে আমাকে কি বলতো জানো? সে আমাকে বলতো যে শাহনাজ এটা আমার কাজ, বাট তুমি যেটা করছো তোমার ডেডিকেশনটা ইম্পর্টেন্ট। এটা আমার মোটিভেশন থেকে তোমার ডেডিকেশন বেশি ছিল। হ্যাঁ বলতেছে আমি তো আমার অন্য ক্লায়েন্টদেরও সেমভাবে মোটিভেট করি, বাট আমার সব ক্লায়েন্ট তো তোমার মতো রেজাল্ট দিচ্ছে না। দেন আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা বাঙালিরা সারা জীবন কোন জিনিসটা পাই না জানো? মোটিভেশন। তুমি ভালো কিছু করবা, তোমার ফ্রেন্ডরা বলবে হ্যাঁ ঠিক আছে, এটা এভাবে না হয় ওভাবে হলে ভালো হইতো। তুমি দেশের বাইরে যাবা, তোমার আত্মীয় স্বজনদের কম্বলে আগুন লেগে যাবে। ঠিক আছে, তুমি প্রেম করবা, তারা অন্য ব্যাডার সাথে ভেগে বাচ্চা বের করে দিছো টাইপের কথা বানায়া দিবে। ঠিক আছে, কারণ কথা বানাতে তো আর ইয়া লাগে না। তো আমরা বাঙালিরা সারা জীবন কি পাই নাই জানো? আমরা সারা জীবন পাই নাই মোটিভেশন। আমরা সারা জীবন কি পাইছি জানো? ডিমোটিভেশন। আমাদেরকে ডিমোটিভেট করা হয়েছে। আমরা ওজন বাড়াইতে চাইলে আমাদের ডিমোটিভেট করা হয়েছে, আমরা ওজন কমাইতে চাইলে আমাদের ডিমোটিভেট করা হয়েছে, আমরা কিছু নিজের মন মতো কিছু করতে চাইলে ডিমোটিভেট করা হয়েছে। আমরা বাঙালিরা বাঙালিদের কোনোদিন মোটিভেশন দেই না। আমরা ফ্যামিলি থেকে মোটিভেশন পাই না, আমরা ফ্রেন্ডস থেকে পাই না, আর সোশ্যাল মিডিয়া থেকে তো এখন পাবোই না। ঠিক আছে, তো সেইখানে যখন আমাকে একজন ডিফারেন্ট একজন মানুষ আমাকে মোটিভেট করতেছে, ইট হিট মি, ইউ নো, ইট ওয়ার্কড। মাই গড, এমনভাবে মোটিভেট করা যায়, দ্যাট মিনস আই ক্যান ডু ইট। ঠিক আছে, আমার অ্যান্ড সে বলতেছে যে তার অন্য ক্লায়েন্টদেরও সে মোটিভেট করে, সবার সেম রেজাল্ট হয় না। অন্য তার আমি বাদ দিয়ে আর সব ক্লায়েন্টই ছিল তার ইংলিশ।
তো ইংলিশরা তো আর আমাদের মতো এরকম এতটা এতটা খাইস্টা না আর কি তাদের স্বভাব, ঠিক আছে, যে সারাদিন ডিমোটিভেট করার উপরেই থাকবে। বরং ইংলিশরা হচ্ছে প্রপার পোলাইট, মানে ওরা কেমন জানো, ওরা মুখে মধু লাগাইয়া কথা বলবে। ওরা তোমার গালি দিলেও মনে হবে ওয়াও সো সুইট, মধু লাগিয়ে গালিয়ে দিল। আপু আল্লাহ পরীক্ষা নেয়, আমার পরীক্ষা বহু বছর ধরে আল্লাহ নিয়ে যাচ্ছে, আল্লাহ ভরসা। রুহের হায় বলে একটা কথা আছে, আল্লাহ মানুষগুলো যদি বুঝতো, হুদাই একটা ভালো মাইন্ডে গল্প করতে আসা মানুষের চোখের পানি বের করলো না। সে তো আমাকে ডায়লগ দিয়ে নিয়ে যাওয়ার পর সে তো আর রিপ্লাই দেয় নাই। সে আমার বাবা তামান্নাবু ভালো কথা বলছেন, নাজমুন কাকলিকে ভালো কথা বলছেন যে উনি শ্বশুর বাড়িও দেখছে, ওইটা তো বলেন না অশিক্ষিত মহিলা, ঠিকই বলছে। কয়টা মেয়ের জামাই আছে কথা না শোনায়া বাপের শ্বশুর বাড়ি দেখাশোনা করে, মানে কোন রকম কথা না শোনায়, একজন না দুইজন না, এতগুলা ফ্যামিলির জন্য। আমার খালারা এটা নিয়ে অলওয়েজ, আমার খালারা আমার খালারা মামারা খুবই ভালো, তারা অলওয়েজ এটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে যে তাদের বড় দুলাভাই তাদের জন্য এটা করছে, ঠিক আছে। একটা সত্যি কথা বলি, আমার বাবা যেদিন মারা গেছে আমার ফুপুদের থেকে বেশি কান্না করছে আমার খালারা। আমি এটা বলতেছি না যে আমার ফুপুরা খারাপ, আমার ফুপুরাও ভালো, বাট আমি বলতেছি যে আমার খালাদের আমার বাবা এতটা ভালোবাসছে। আর আমার খালারা তো আমাদের সাথে বড়ই হয়েছে। আমার বড় খালা যে কনা আন্টি, যে আমজাদ আঙ্কেলের ওয়াইফ, যার সাথে আমার চাচার বিয়ে হয়েছে, সে তো ক্লাস 5 থেকে আমাদের সাথে। সে চট্টগ্রামে যখন আমার ভাই হয়েছে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সে। তারপরে আসছে পরের খালা রুমা আন্টি, সে বড় হয়েছে বিয়ে হয়েছে। তারপরে আখি আন্টি, তারপরে রাখি আন্টি, মানে আমার খালারা। আর এর মধ্যে আমাদের মামারাও এসে থাকছে আমাদের সাথে লম্বা সময় পর্যন্ত। সেম আমার চাচা ফুপুরাও থাকছে, শুধু আমার মা খালারা যে, আমার খালা মামারা যে থাকছে তা না। বাট আমি বলতেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেও আমার দায়িত্ব পালন করতেছে। অবশ্যই মা, তোমার ছেলে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আঙ্কেল অনেক অনেক বড় দায়িত্ব পালন করছেন, এই অসিলায় আল্লাহ জান্নাত নসিব করুন মিরাতুল। এইটাই আমার না, আমি ওইটাই, আমি কথাটা কোন দিক দিয়ে আনতেছিলাম যে আমার বাবা তার ফ্যামিলির জন্য এত কিছু করে গেছে, সে তার লাইফের শেষ পর্যন্ত যদি নিজের ফ্যামিলির জন্য করতে পারে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি নিজের ফ্যামিলি, 3টা ফ্যামিলি যদি দেখতে পারে, আমি তো জাস্ট আমার ফ্যামিলি তো আর বড় না, আমি তো একাই। হ্যাঁ দেশের বাইরে আছি দেখে হয়তো আমার খরচটা বেশি, কিন্তু আমার ইনকামও তো বাড়তেছে। আমি দেশের বাইরে আসি দেখে আমার ইনকামটাও ওই রকম। আমি দেশে গেলে আমি যে কাজ করতেছি, আমার যে স্কিল, আমার যে এডুকেশনাল স্কিল বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি লাখ লাখ টাকার চাকরি পাবো না, এটা আন্দাজে বলে আমার লাভ নাই। আমার বাংলাদেশে গিয়ে ওই প্রমোশনাল কাজ, ব্লগ হ্যান ত্যান করতেই হবে। কোনো একদিন আমার পেজে প্রবলেম হবে, তখন আমি কি করবো? সো ওই মেকআপ বিজনেস এগুলাই আমি করতেছি। আমার জাস্ট একটাই কথা আছে, মানে আমার বাবার, আমি কোনোদিন বাবাকে আফসোস করতে দেখি নাই, তো আমারও কোনো আফসোস নাই। জাস্ট বলতেছি এটা আর কি, যে ফ্যামিলির জন্য সবাই কম বেশি করে, বাট আমার বাবা যা করছে ওইটা 2 ফ্যামিলির কেউই করে নাই। যারা স্বীকার করার তারা করে, যারা স্বীকার করার না তারা করে না। সিটিজেন জামাই বিয়ে করে বলে ছক্কা মারছি, আজ বলি ভাই প্রেম করছি টাইমে ব্যাটার পিয়ার ছিল না, সো তখন কি আমি জানতাম এসে বাঙালি কমেন্ট। আচ্ছা সালমা আপু, আমি তো আসলেই ছক্কা মারছি, কারণ আমি যখন রনির সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন ব্রিটিশ সিটিজেনে। অ্যান্ড রনির সাথে সেকেন্ড দিন যখন আমার কথা হয়েছে, আমি তখন জিজ্ঞাসা করছি যে আপনার ওখানে ভিসা কি, আপনি কি ওখানে সেটেলড, এভাবে জিজ্ঞাসা করছি। সো সে তখন আমাকে বলছে সে কয় বছর ধরে। আমি সেকেন্ড দিন জিজ্ঞাসা করছি, কারণ ইলিগালও হইতে পারে, আমি জেনে শুনে কেন একটা ইলিগাল ব্যাটার সাথে প্রেম করবো। এখন আমার কথা হচ্ছে সিটিজেন যে আমি বিয়ে করছি বলে ছক্কা মারছে, মারতেই পারে না আপু, তারা মারতে পারে নাই। তারা যদি সুযোগ পাইতো আপনার জামাইটাকে নিয়ে নিজের ভাই বোন কাজিনের সাথে বিয়ে দিয়ে দিত, এটা বহু করছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখছি। মানে আমার ইমিডিয়েট না, বাট আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে দেখছি, খালাকে দেখতে আসছে, ভাগ্নির ফ্যামিলি নিয়ে গিয়ে ভাগ্নির ফ্যামিলি দেখা বিয়ে করে দিচ্ছে, এরকমও দেখছি আমার এলাকার আত্মীয় স্বজনদের মধ্যে। ছক্কা মারার যে ব্যাপারটা, আমার কথা হচ্ছে যদি একটা ছেলে সিটিজেন হয় কোনো কান্ট্রির, আর সে যদি আমাকে বিয়ে করে, তো বেটা কি গোবর খাইতো যে আমাদের বিয়ে করবে? আমাদের কি দেখে বিয়ে করতো? মানে একটা ব্রিটিশ সিটিজেন ছেলে বা যে কোনো একটা ভালো দেশের সিটিজেন ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে, মানে কেন ওই মেয়েটাকে দোষ দেওয়া হয়? ওই বেটা কি গোবর খাইতেছে? আমাকে এরকম 2-1 জন বলছিল রনিকে বিয়ে করার পরে যে বিয়ে করে তো কি ব্রিটিশ সিটিজেন পাসপোর্ট দেখে বিয়ে করছে না। লাইক আমি যদি পাসপোর্ট দেখে বিয়ে করি, ওই বেটা আমার তো কিছু না কিছু দেখে বিয়ে করছে আমাকে, রাইট? আমি যদি তার পাসপোর্ট দেখে বিয়ে করি, সেও আমার কিছু দেখে বিয়ে করছে। মানে মানুষজন যখন গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা দেয়, আর প্রেমের মধ্যে যে আপনি বোঝা যাচ্ছে আপনি প্রেম করে বিয়ে করছেন, প্রেমের মধ্যে তো আমরা গাছতলায় গিয়ে থাকার জন্য রাজি হয়ে যাই। এত ছক্কা মারে তো আমাদের ফ্যামিলির লোকজন, আমাদের আত্মীয় স্বজন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে, অ্যারেঞ্জ ম্যারেজে না এইসব দেখে করে।
একটা মেয়ে যদি প্রেম করতে গিয়ে একটা ছেলের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে জানতে চায় তখন তাকে গোল্ড ডিগার বলা হয়। তো সেই তুলনায় তো মুরব্বীরা তো সব থেকে বড় গোল্ড ডিগার। সবার আগে জিজ্ঞাসা করে ছেলের চাকরি কি, ছেলের বাড়ি আছে নাকি, কাবিন কত দিবে। তো অ্যারেঞ্জ ম্যারেজই তো অনেক বড় গোল্ড ডিগিং কম্পিটিশন। আমার কাছে এটা তো ফানি লাগে যে দেশের বাইরের পোলারা কি গরু, গাধা? হ্যাঁ, বলছে অনেক সুন্দর কথা। আসলে এত সত্য, আমরা মোটিভেশন পাই না, আমরা পাই না মোটিভেশন। আপনি চিকন থেকে মোটা হতে যান, আপনাকে বলবে ঠিকই তো আসো, হাতি হয়ে কি করবা। আপনি হাতি থেকে চিকন হতে যান, আপনাকে তো আরো শোনাবে। আর এটা বাইরের মানুষকে বলতেছি না, ঘরের মানুষজনই আপনাকে মোটিভেট করবে না, ঘরের মানুষজনই মোটিভেট করবে না আপনাকে। আমি ফার্স্ট বিটিতে যাওয়ার পর কনা আন্টি প্রায় বলতো আজকে শ্বশুর আব্বু এমনিতেই সবাইকে যে ভালোবাসতো, আজ বেঁচে থাকলে আমাকে কতই না আদর করতো, ভালোবাসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্বশুর আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তাজরিন, তোমাকে মানে আব্বু বেঁচে থাকলে তোমাকে লিটারালি মাথায় করে রাখতো। মানে আমার ফ্যামিলির মানে বাকি মেয়েদের আব্বু যেভাবে তার বোনদের, তার শালিদের, তার মেয়েকে যেভাবে ভালোবাসছে, আর তুমি তো এটা একমাত্র ছেলের বউ। আপুকে আজকে প্রেম শিখাচ্ছেন? আমি প্রেম শিখাচ্ছি না, আমি তোমাদের বাঁচা শিখাচ্ছি, যে পোলাগড় প্রেমে পইরা ব্যাককল হয়ে যায়ও না, বুঝছো? আপু তুমি আইএলটিএস গেছো না স্পাউসে গেছো? আমি ডিপেন্ডেন্ট ভিসায় আসছি আপু, আমার আইএলটিএস করতে হয় নাই। আমাদের যেটা করতে হয়েছে এটাকে বলা হয় B1, এখন মানে সেটা নাম B2 হয়েছে। এটা খুব বেসিক একটা ইংলিশ টেস্ট, যেটা আইএলস এর মতো না, ক্লাস 5-6 এর বাচ্চাদের ইংলিশ। ইটস মোর ইজিয়ার। পাখি বিয়ে বলছো কয় মাস আগে ম্যানেজ করবা? পাখি বিএফের কথা বাদ দাও আপু। আমার গরিব মনে একটা প্রশ্ন, প্লিজ রাগ হবা না, পছন্দ হলে এড়িয়ে যাওয়া। কেন ভাইয়া তোমার গোল্ড দিয়েছিল, ওটা কি নিয়ে গেছে? না, ও কিছু নেয় নাই, আমিও কিছু নেই নাই। আমি ওকে অনেক ভালো ভালো জিনিস দিছি। আমি ওকে ব্র্যান্ডেড শু দিছি, ব্র্যান্ডেড জিন্স, জ্যাকেট, পারফিউম, যত দামি দামি পারফিউম আছে। শাহরুখ খানের পছন্দের যে পারফিউম দীপটিক, ওটা আমি ওটা দিছিলাম, কারণ বলছিলাম শাহরুখ খান ইউজ করে, কি আছে দেখ মনে, তো ভালো লাগছে, আমি দিছি ওকে। আমি ওকে ঘড়ি দিছি, ঘড়িও পরেও, রেগুলারও পরে। সো না, আমরা আমাদের কারো গিফট এক্সচেঞ্জ করে ফেরত নেই নাই, দেইও নাই। অ্যান্ড এগুলো নিয়ে কোনো নাস্তি কথাও বলি নাই। এগুলো নিয়ে মানে এইসব মানে একবার খালি আমি বলছি তোমার দাও গিফটকে আমি ফেরত দিয়ে দিব, আমাকে বলছে যে সব ছোট লোকের কথা আমাকে বলবা না। সো দ্যাটস ইট, আমাদের নিয়ে সব কখনো কিছু হয় না। সে যে গোল্ড দিছিল আছে আমার কাছে, সে আমাকে জামদানি শাড়ি দিছে, গোল্ড দিছে, গুচির জুতা দিছে, অনেক কিছু দিছে সে আমাকে, আমিও তাকে দিছি। সে আমাকে যা দিছে আমিও তাকে সেরকম গিফটই দিছি, ঠিক আছে? বাট সে জাস্ট ব্লগার না, এই জন্য এগুলো আপনারা কোথাও দেখেন নাই। ব্যাস ইট। রিলেশন থাকলে এই বছর আইফোনও দেওয়ার কথা। আমার এটা নিয়ে কান্দা উচিত। ইফ আই ক্রাই, আই শুড ক্রাই ফর দিস, ঠিক আছে? কারণ ও আমাকে বলছিল যে 25-এর শেষে তোকে একটা আইফোন কিনে দিব, যা। আমার ভুল হয়েছে, আমার 25 পর্যন্ত কোনোভাবে রিলেশনটা এমনি ধরে রাখা উচিত ছিল। আইফোন পায়ে ছেড়ে দিতাম, ভালো ছিল তো, ভদ্র ছিল তো, গিফট ফেরত নিবে না। হ্যাঁ, লিপস্টিকের কথা মনে পড়ে গেল। আল্লাহ সবাই দেখি সবকিছু জানে, আমি এতদিন কইছিলাম সুমাইয়া, হাফসা আপু সবাই সব শুধু জানে তা না, আমাকে মনে করা দেয়। আমি যদি ভুলে যাই ওরা আমাকে মনে করায় দিবে। ক্যামেরাম্যান কি বাঙালি নাকি ইংরেজ ছিল? সিলেটি, বাঙালি সিলেটি। ডাইনের মতো লাগে তোমার কাছে লাগে? শুনো, রেয়া খান, রেয়া মানে রিয়া নাম, বানান ভুল করছো, রিয়াতে RI হবে বাই দ্য ওয়ে, RIYA আর RIA। রেয়া রেয়া, তোমার একটা কথা বলে, আমাকে ডাইনের মতো বলে লাভ নাই। যাদের কাছে আমাকে হট লাগার তাদের কাছে হট লাগে, অ্যান্ড দ্যাটস এনাফ। তোমার মতো মাইয়ার কাছে আমার হট লাগে তো লাভ নাই, তাই না? কারণ আমি তো লেসবিয়ান না। সো দূরে যাও। তুমি আমাকে ডাইনের মতো বলছো, ঠিক আছে, তুমি আমাকে সুন্দরী বললে আমি বরং সন্দেহ করতাম। সরি আপু, একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞাসা করছি। এই ভিডিও যে কত কাটবো, হায় রে আল্লাহ। থাক, তুমি নিজের টাকাতেই কিনে নিতে পারবা। ফারিয়া, হ্যাঁ নিজের টাকাতেই কিনে নিতে, ওকে। ওর মা ডাইনির মতো লাগে, বলুক না, বললেই কি যায় আসে? ডাইনির মতো লাগলে বললেই কি যায় আসে? কিছু তো যায় আসতেছে না আমার। iPhone 17 Pro Max আমিও কিনতে চাই, টাকা জমাই। না, আমি এবার ফাইন্যান্সে কিনে ফেলবো আপু, আমি লাইক আর পুরো টাকা দিয়ে কিনবো না। আমি আইফোন যেটা ব্যবহার করি অনেক পুরান আইফোন। আমি সেদিন শাওনকে বলতেছিলাম যে ইউরোপ আর ইউকে তো যতগুলো ব্লগার আছে সব থেকে গরিব আমি।
সব থেকে পুরান ফোন আমি ব্যবহার করি, আমার ভাইরাও না, আমার ভাইরা আরও লেটেস্ট মডেলের সব কিছু ব্যবহার করে, আমি সব থেকে গরিবও আমি। অ্যান্ড আমার শুধু পুরান সেট না, আমার একটা সেট। ইউকে ইউরোপের সব ব্লগারদের 2টা করে ফোন, ঠিক আছে? কেউ কেউ এক্সট্রিম পর্যায়ে গিয়ে 3টা করে ফোন, দ্যাটস ফাইন, কারণ এটা তাদের কাজ। আমি একটা ফোন দিয়েই চলতেছে, অ্যান্ড ইটস ফাইন, ইটস ওয়ার্কিং, কাজ চলতেছে না যে তা না। আর আমি যেটা ইউজ করি এটা আমি ফুল টাকা দিয়ে নিয়েছিলাম, আমি এটা কোনো মানে আর আমারটা 1 টেরাবাইট, সো আমার অন্য ডিভাইস না আসলে আর লাগে নাই লাস্ট কয়েক বছরে, কারণ 1 টেরাবাইট ওয়াজ এনাফ ফর মি, ঠিক আছে? তো এখন যদি আমি আবার নিই, আমি আমি ভাবতেছি এবার ফাইন্যান্সে নিয়ে নিব। বুড়ি হয়ে গাছে, কে বুড়ি হয়ে গাছে? কমেন্ট করো, ভালোভাবে কমেন্ট করো। তোমার বাংলা বুঝি না, তুমি কি বলতে চাচ্ছ? তুমি আবার বলো, আমি তোমার কথা বুঝি না। তুমি একটা লাইনে সুন্দর করে, যে দেখো নাজিয়াত লিখছে না বাংলায়, লীলাবতীরা এরা যেমন বাংলায় লিখছে, এরকম বাংলায় লেখার চেষ্টা করো। ট্রাই বেবি রেয়া, ইউ ক্যান ডু ইট, ট্রাই। আমি আসি লাইভ আরো 5-10 মিনিট। তোমার একটা সুন্দর শুদ্ধ লাইনে আমাকে গালি তুমি আজকে দিয়েই ছাড়বা, আমি না হলে যাবো না লাইভ থেকে, ওকে? তুমি সুন্দর একটা শুদ্ধ ভাষায় আমাকে গালি দিবা, দেন আমি তোমার সব কথা মেনে নিব। যে দেখো বাকিদের কমেন্ট দেখো, নাহলে আমি আজকে লাইভ থেকে যাবো না, আমি তোমাকে আজকে বানান শিখিয়ে যাব। আপু আমার XBF আমাকে ব্র্যান্ডের ঘড়ি গিফট করছিল, তার কিছুদিন পর ব্রেকআপ হয়ে যায়, তার কিছুদিন পর আবার তার জন্মদিন ছিল, আমি কি বাসাটা ভাবছি নিজের জন্মদিনের গিফট পে আরেকজনের জন্মদিনে গিফট দেনে কায় বাসা বেঁচে গেছে। তোমরা খুব দুষ্টু। কেন বলবে আপু, আমার কাছে তো তোমারে ওয়াও লাগে লীলা হতে। আপু আপনারটা ব্যাক ফাইল প্রাইস ব্যাক করে, আমি তেমন করি 600 পর্যন্ত দেই। প্রাইস ব্যাক? কিসে প্রাইস ব্যাক? আমার তো কোনো প্রাইস ব্যাক করে নাই, আমি কোনো ফোন দিয়ে কিন্তু নেই নাই, আমি যে সরাসরি কিনছি, সো আই হ্যাড টু পে ফুল মানি। ফারিয়া হবে সুন্দর কথা। হ্যাঁ ডাইনি তোর ঘাড় মটকাবে আসি। রাতের বেলা আবার কমেন্ট করতেছো, বুঝছো? রাতের বেলা যদি আমি করে যদি একটা মানে লিটারালি যদি হার্ট অ্যাটাক দিই, তখন কি হবে? তুমি এত মজার মানুষ তোমালিকা। আপু আপনার প্রাণ চঞ্চলতা আমার ভালো লাগে, অনেক দোয়া আপনার জন্য সাবরিনা। আপু প্রাণ চঞ্চল থাকার দরকার আছে, লাইফ ইজ ডিফিকাল্ট, লাইফ ইজ হার্ড, ওকে? প্রাণ চঞ্চলতার দরকার আছে, লাইফে হাসি খুশি থাকার দরকার আছে। আপু চুল কি এখন আর বড় করবা নাকি ছোটই রাখবা? সামিরা চুল আর একটু কাটতে হবে আপু, কেটে একটু ট্রিম করব, মাঝে মাঝে মনে হয় একটু বড় করি, বাট ছোট চুলে মজা পেয়ে গেছি গো আপু। ছোট চুল স্টাইল করা যায়, বড় চুলে আমি স্টাইলই করতে পারতাম না। গরিব কইও না, তুমি গরিব না কও, কিপটা তুমি সময় হাফসা না, আমি কিপটাও না, এটা তোমরা বুঝবা না, বাট আমার ফ্যামিলি যারা জানে আমি আর যাই হোক আমি কিপটা না। কিপটা ইজ দ্য লাস্ট থিং আই অ্যাম, বাট আমি হিসাবি, ডেফিনেটলি আমি এখন হিসাবি। কামন, সো মেনি রেসপন্সিবিলিটি, সো আমার হিসাব করে চলতে হয়। আমি ঠাস করে চাইলে একটা আইফোন কিনে নিয়ে আসতে পারবো না, আই নিড টু ক্যালকুলেট সো মেনি থিংস। আমার জামাই টামাই থাকলে তখন যাই কিনে নিয়ে আসতাম, বাট ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি এগুলো নিয়ে এবার এগুলো নিয়ে আমি এবার স্যাডও না, যে ও বাড়ি করে ফেললো, গাড়ি করে ফেললো, মোবাইল কিনে ফেললো, বাচ্চা হয়ে গেল, বিদেশ ভ্রমণে গেল, আমি কিছু করতে পারলাম না লাইফে। আমি এই জিনিসটা আমি কোনোদিনও করি না। আমি জীবনে কোনোদিন কারোর সাথে আমার লাইফ কম্পেয়ার করি না, কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমার থেকে সবসময় ভালো কেউ না কেউ থাকবে। এটা 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 নিয়ে কষ্ট পাওয়া মানে আমার নিজেকে কষ্ট দেওয়া। আর আল্লাহ আমাকে এমন জায়গায় রাখছে যে আমার থেকেও খারাপ পর্যায়ে অনেক মানুষ আছে, সো আমি কেন কমপ্লেন করবো আমার কাছে যা আছে তা নিয়ে? আমার মাথায় একটা ছাদ আছে, দেশের বাইরে আমি একা একা থাকতেছি, খাচ্ছি, পড়তেছি, এবার এর বেশি আমার আর কিছু লাগবে না অনেস্টলি। আমার 3 বেলার খাবার আমি খাচ্ছি, আমার যখন মনে হচ্ছে যে আমার এটা পড়া দরকার, আমি কিনে নিয়ে আসতেছি। আমার মনে হচ্ছে যে আমার 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 ঈদে আমার ভাই বলতেছে আপু আয়সা বেড়ায় যা, আমি জার্মানি বেড়াতে যাচ্ছি টিকিট করে। আমার ভাই কল দিছে, আপু আয়। আমাকে ভাই অবশ্য বলছে যে তোকে টিকিট করে দে, আমি বলছি তুই বলছিস সেটাই আমি খুশি, বাট আমি টিকিট করতেছি, আমি ওই দিনেই টিকিট করছি। সো আমি আমার যা আছে আমি সেটা নিয়ে হ্যাপি, কারণ আমি মনে করি যে এটাই যে আল্লাহ আমাকে দিছে, এটাও না দিতে পারতো আমাকে, তাই না? একটু পরে ক্রাই বেবি হয়ে যাবে। ইউকেতে স্টুডেন্টদের জন্য কেমন? ভালো না, ডোন্ট কাম। এখন তো কখনোই ইউকে আসার চিন্তা করো না। যদি সেটেল হওয়ার ইচ্ছা থাকে, ইউকে রাইট জায়গা না। সেটেল হওয়ার জন্য ইউ নিড টু গো টু মেবি ইউরোপিয়ান ভালো কোনো কান্ট্রিতে। ইউকে স্টুডেন্টের জন্য অনেক কঠিন করে ফেলছে, ডোন্ট কাম টু ইউকে আনলেস তোমার বাপ মায়ের অনেক টাকা, ঠিক আছে, তারা তোমাকে দেশের বাইরে পালতে পারবে, যেখানে তুমি কাজ পেলে না কয়েক মাস তোমাকে পালতে পারলো। কারণ এই দেশে এসে কাজ করে টাকা জমায়া নিজের খরচ চালানো
ইউনিভার্সিটির খরচ চালানো ইটস নট পসিবল। তুমি যদি মধ্যবিত্ত হও, নিম্নবিত্ত হও, ট্রাই করো না। হ্যাঁ, বাট যদি এমন থাকে যে আমি ইংল্যান্ড থেকে পড়ালেখা করে একটা ডিগ্রি নিয়ে যাব, দেন ইংল্যান্ড ঠিক আছে। ইংল্যান্ড আর স্টুডেন্টদের সেটেল হওয়ার জন্য না, লাইফ নষ্ট হয়ে যাবে। জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড এসব দেশে ট্রাই করা উচিত স্টুডেন্টদের, ওয়ে বেটার দ্যান ইউকে। আপনার অন্য চোখ ফেরত আসছে দেখে গতকালের চিন্তিত জনতা স্বস্তি পাবে। আল্লাহ মানো, কেমন কি অবস্থা, কেমন আছো? কালকে লাইভ লাইক বারবার বলতেছি দেখামু না, চোখ বারবার দেখতে চাইতেছে। শিমুলাপুর রক, রেয়া শক্ট, রেয়া তো আসতে, রেয়া বলেই যাচ্ছে, রেয়া থেমে গেছে মনে হয়, রেয়া পারে নাই আর একটা বাংলা কথা বলতে। আপু ক্যামেরাম্যানকে দেখতে চাই। আমার ক্যামেরাম্যান যাকে দেখতে চাচ্ছেন সে আর নাই, কেমনে দেখাবো? যখন সে আমার লাইফে ছিল তখনই দেখাই না, এখন কেন দেখাবো বলেন? এখন তো সে মনে হয় অন্য জনের ক্যামেরাম্যান, আমি জানি না, জাস্ট কইতেছি। বাট আমার লাইফে যখন ছিল তখনই দেখাই না, এখন কেন দেখাবো আপু শোনা বলো? আমার স্কুলে একটা ম্যাডাম ছিল, তাকেও আমার কাছে ওয়াও লাগতো। লীলাবতী। আমাদের ক্লাসে একটা ম্যাডাম ছিল, সিলভি ম্যাডাম নাম, উনাকেও আমার খুব ওয়াও লাগতো। ম্যাডাম ছিল আমাদের ইংলিশ টিচার, আর যে খুব শুদ্ধ ভাষায় কথা বলতো। সে এ কে বলতো আ, সে এ অ্যাপেল বলতো না, সে বলতো আ অ্যাপেল। সো ওইটা নিয়ে মফস্বল তো সাজাদপুর অনেকে হাসাহাসি করতো যে হ্যাঁ এ কে বলে আ, এমনি বলে, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণই তো এটা। সো ম্যাডাম খুবই স্মার্ট ছিল, খুবই কি বলে, এই যে ওই ম্যাডাম অবিবাহিত ছিল, বুঝছো? শোনো মজার কথা শোনো, আম্মুর থেকে মনে হয় 1-2 বছরের বড় ছিল, মানে আম্মুর থেকেও বয়সী ছিল সিলভি ম্যাডাম। উনি বিয়ে করে নাই, বিয়ে না করার কারণে ওনার প্রপার লাইক ফিট বডি, শাড়ি এত সুন্দর করে উনি পরতো, মানে উনি ফিটেড শাড়ি, মনে হয় ফিটেড শাড়ি পরছে, কিন্তু উনি কেমনে কেমনে যদি পিন লাগাইতো, ওনার শরীরের একটা পিঠের অংশ, একটা পেটের অংশ, পিঠে কিচ্ছু দেখা যাইতো না, বাট শি ওয়াজ সো স্টাইলিশ। মানে আমার কাছে মনে হইতো যে খালেদা জিয়ার পরেই সিলভি ম্যাডাম স্টাইলিশ, সত্যি কথা। মানে আমার কাছে স্টাইলিং এর ইয়াটা ডিফারেন্ট ছিল, আমার কাছে এরকম মনে হইতো। তো সেই ম্যাডাম বহু বছর বিয়ে করে নাই। কেন বিয়ে করতো না জানো? পোলা তাকে দেখতে আসতো আর ম্যাডাম তাকে ইংলিশে প্রশ্ন করতো। আর আমাদের ম্যাডাম এত স্মার্ট ছিল, তার ইংলিশ এত ভালো ছিল, ঠিক আছে? সে মফস্বলের টিচার কেমনে হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। মানে ওই এলাকার দেখে তার উচিত ছিল কোনো হাই অ্যান্ড লেভেলের লাইক ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার হওয়া। তো ম্যাডাম বিয়ে করতো না, বিয়ে হইতো না, কারণ যেই তাকে দেখতে আসতো ম্যাডাম খালি তাকে ইংলিশে প্রশ্ন করতো। তো ইংলিশে দেখো একটা কথা বলি, ইউকেতে এত বছর থাকার পরেও আমি অনেক বাঙালি চিনি যারা 10-12-15 বছর ইউকেতে আছে, এক লাইন ইংলিশ বলতে পারে না। ব্রিটিশ পাসপোর্ট আছে, ঠিক আছে, ইংলিশ তো প্র্যাকটিসে আসে। সো বাংলাদেশে এটা তো আরো কঠিন, প্র্যাকটিস নাই। তো এই জন্য আমাদের ম্যাডামের অনেক বছর বিয়ে হয়। পরে ম্যাডাম বিয়ে করছে একটা মেজরকে, ঠিক আছে, অনেক পরে, অনেক বছর পরে, ঠিক আছে। ওমা, বিয়ের পর পরে ম্যাডাম মোটা হয়ে গেছে, বাট সে অনেক বছর পর একজন মেজরকে বিয়ে করছে। দেন উই লাগে ইয়া ঠিক আছে ম্যাডাম এবার ভালো জায়গায় বিয়ে বসছে ম্যাডাম, বাট উনি অনেক বয়স হয়ে বিয়ে বসছে। তো দিদি সামনে নতুন বিয়ে করব, আপনার কিছু পুরনো মেকআপ আমাকে দান করতে পারেন, বউ সহ আপনার জন্য দোয়া করব। বিলাল হোসেন ভাই, আমার দান করা মেকআপ দিয়ে বিয়ে করবেন কেন? ব্যবহার করা মেকআপ দিয়ে বিয়ে করা কি ঠিক? বউকে 200 টাকার লিপস্টিক কিনে দেন, নতুন কিনে দেন, বউ খুশি হবে। অন্যের ব্যবহার করাটা দিলে বউ কখনো খুশি হবে না। আমরা মেয়েরা অন্যের জিনিস, মানে অন্যের মেকআপ ইউজ করা মেকআপ জামাইয়ের থেকে নিতে পছন্দ করি না, ঠিক আছে? দিদি আবার কমেন্টে পড়তেছিলাম আমি, রে আপা কি ভয় পেলো না আগে? কানি যাবো, রে আপাকে তো আর নেই, রে আপাকে আমি পাচ্ছি না। আমি ওনাকে একটা চ্যালেঞ্জ দিছিলাম যে তোমার সবটি কথা মেনে নিবো, তুমি খালি বাংলায় একটা মানে বানান ভুল না করে একটা গালি দিয়ে কমেন্ট করবো আমাকে। আইফোন পাঠিয়ে দিব, উনি দেখো না, উনি আইফোন পাঠাবে না। আমাদের মধ্যে রিলেশন নাই, শোনো, আমাদের মধ্যে রিলেশন নাই, শুধু পুদু পুদু সম্পর্ক কেন থাকবে? আমাদের মধ্যে রিলেশন নাই, আইফোন কেন পাঠাবে না? কি আজব, আইফোন পাঠালে তো আমি বলবো সারা তুই আইফোন কেন পাঠাচ্ছিস, কি চাস তুই? রিলেশন নাই আমাদের, সে আইফোন কেন পাঠাবে? আরো আজব। অ্যাপেলের শপে যাবেন, আপনারটা ভালো প্রাইস দিবে। আমি লাস্ট ইয়ার 15 Pro Max দিয়ে আসছি, ওরা ব্যাংকে ক্রেডিট দিচ্ছে 600, আমার ফোনে 1 GB, আপনিও ভালো টাকা পাবেন। অসুবিধা কি প্রোডাক্ট? ও না না, ওটা তো কোনো অসুবিধা নাই, বাট আমার তো আরেকটা ফোন লাগবে, আমি এই ফোন তো বিক্রি করতে পারি, এই ফোন তো আমি দিতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, আমার 2টা ফোন লাগবে। তো আমার আরেকটা ফোন যেটা আছে ওইটা আরো পুরানো, XS Max পুরানটা, তো ওইটা তো এমনিও চলবে না। সো আমার এই ফোন আর নতুন 2টাই লাগবে আমার। সো এই জন্য আমি অ্যাপেলে দিতে পারতেছি না।
আপু আমি এমন হিসাবে যে নিজের সেভিংস থেকে নিজে লোন নেই, পরে ইনকামের টাকা আসলে আবার সেভিংসে রেখে দিই, হিসেবে হওয়াটা খুব জরুরি। নাজিয়াত সেম এখন আমার অবস্থা, আমি নিজে থেকে নিজে লোন নেই, এবার নিজে ফেরত দিই। ঠিক আছে, আমি লাইক এখন একটা লাইক প্রপার বাজেটের চলি, যে এর বাইরে আমি এটা নিয়ে খরচ করবো না, ওর বাইরে ওটা নিয়ে খরচ করবো না। এটা জাস্ট নিজের সেভিংসের জন্য। সরি আপু একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছি, তুমি দেশে কবে আসবা? সমস্যা নাই নসীন, আমি দেশে কবে আসবো এখনো জানি না রে, এক্সকিউজ মি, জানি না রে। ড্রাইভার প্র্যাকটিক্যাল কি ওয়ার্ডিং থেকে পাস করছো? কজ ম্যাক্সিমাম পিপল বলে লন্ডনে টাফ প্র্যাকটিক্যাল পাস করা। সালমা ভুইয়া কে বলছো লন্ডনে পাস করা টাফ? আমি তো 2-4 জনকে চিনি যারা বাঙালি ইনস্ট্রাক্টর দিয়ে লন্ডনে পাস করছে, একটা নকল করে। কেমন নকল করে? স্টিয়ারিং এর উপরে লেখা থাকে কত কোন পার্কিং এ কতটুকু টার্ন নিতে হবে, কতটুকু স্টিয়ারিং ঘুরাতে হবে, মিররের কোন জায়গায় এসে থামতে হবে, বাংলায় লেখা থাকে, যাতে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার সময় নকল করতে পারে। টাফ লন্ডনে টাফ হচ্ছে ডেট পাওয়া, পাস করা না। পাস করা তার জন্য টাফ যে আমি বলবো আই ডোন্ট নো, আমি প্রথমবারে পাস করছি, বাট আমি থিওরি পাস করছি 5 বারে। থিওরি পাস করছি 5 বারে, বাট প্র্যাকটিক্যাল ফার্স্ট টাইমেই পাস করছি। আর না, আমি ওয়ার্ডিং থেকে পাস করিনি, ওয়ার্ডিং আমি ড্রাইভিং করি না, আমি পাস করছি ক্রলি থেকে। লন্ডনে আমি যে জিনিসটা ডিফিকাল্ট সবার থেকে শুনছি সেটা হচ্ছে ডেট পায় না পরীক্ষা দেওয়ার জন্য। ওই ডেট, আবার এটাও জানি যে লন্ডনে ডেট পাইতেও আবার কিছু কিছু 2-1 জায়গায় ঘুষ দিলে হয়ে যায়, ওরা ডেট পায় না সহজে। তামান্না আপু লিখছে আমাকে টাকা দিলে আমি ইনবক্সে পিক্স দিতে পারি, আমার কাছে পিক আছে। আপু টাকা পেলে আমার সাথেও শেয়ার করেন, আমি আপনাকে এক্সক্লুসিভ পিক শেয়ার করবো না। তামান্না আপু আরো টাকা পাবেন। আপু যদি রাজি হয়, যে যে ছবি চাইতেছে সে যদি আপনাকে টাকা দিতে রাজি হয়, আমার সাথে শেয়ার করবেন টাকাটা, আপনাকে আমি আরো এক্সক্লুসিভ পিকচার। আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট, এটা অনেক বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ, সবারই আত্মতৃপ্তি থাকে না সাবরিনা? আলহামদুলিল্লাহ, আমি আমাকে নিয়ে হ্যাপি, আমি আমার বয়স নিয়ে হ্যাপি, আমি আমার ওজন নিয়ে হ্যাপি, আমি আমার চেহারা নিয়ে হ্যাপি, আমি আমার কাজ নিয়ে হ্যাপি, আমি আমার লাইফ নিয়ে হ্যাপি। আমারও লাইফে 2-4টা অপূর্ণতা আছে, সেটা আমি লাইভে বলতে ইন্টারেস্টেড না। কোনোদিন মন চাইলে বলবো তোমাদেরকে। তোমার গাউনটা সুন্দর আপু, এটা কোয়ার্ড সেট, এটা আমার পি শাহনাজ ওয়ার্ড্রোব থেকে আপনারা প্রি অর্ডার করতে পারবেন। মজা করে বলছি, কষ্ট পেও না যেন। আলহামদুলিল্লাহ, যেভাবে আছো ভালো আছে। না না আপু, মাই আপু কষ্ট পাইনি। তুমি বিয়ে করো না কেন আগে সেটা বলো। রিয়া খান, রিয়া এখন কমেন্ট চেঞ্জ করে দিচ্ছেন, এখন 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 বিয়ে নিয়ে আসছেন কেন? আপনি তো এই ডায়লগ দেওয়ার কথা ছিল না। আপু সিম্পল স্বাস্থ্য, তার নাম জেরিন ছিল। কে? ও আচ্ছা, তোমাদের সেই টিচার। আপু ক্যামেরাম্যানকে যে দেখতে চায় তাকে আমার ট্রাইপড। হ্যাঁ, এখন আমার ক্যামেরাম্যান ট্রাইপড গো। আন্টিও লাইভে এসেছে। আন্টি লাইভে কোথায় আসছে? আন্টিকে লাইভ করতেছে নাকি সে আমার লাইভ দেখতেছে? টিচারের কথা বলে আমার এক্স এর কথা মনে পড়ে গেল। বাংলা সেকেন্ড পেপারে ছোট ভাইয়ের সাথে প্রেম আমার না আপু, আল্লাহ। শেভিং করলে কি ফেসে হেয়ার গ্রোথ বেশি হয়? শেভিং করলে হেয়ার গ্রোথ বেশি হবে না। তোমার লোম খুব, মনে করো তোমার একটা লোম, হ্যাঁ মনে করো যে 5টা তোমার ধরো তোমার 5টাই মোচ, তুমি 5টাকে প্রথমে ওয়্যাক্সিং করে যদি তুলে ফেলো, তোমার এই 5টা মোচই, তোমার 5টা চুলই তোমার গোড়া থেকে উঠে আসবে। সো তারপরে যখন নতুন করে গজাবে, তখন যেহেতু গোড়া সহ উঠায় ফেলছিল, ওটা অনেক চিকন করে বের হবে। আর তোমার এই 5টা চুল তুমি যদি মাঝখান থেকে কেটে দাও, তো তোমার মাঝখান থেকে কেটে দিলে কি হবে? হেয়ারটাও তো তোমার ঠিক থাকলো, তো ওইটা যখন গ্রো হবে ওটা তখন একটু থিকার দেখা যায়। বাট দ্যাট ডাজেন্ট মিন যে 5টা হেয়ার 10টা হেয়ার হয়ে যাবে, এমন হয় না। আর আমি শেভিং করি, আমি আমার মোচ শেভ করি। দেখবা আমার শেভিং রেজার দেখতে চাও, কোন রেজার দিয়ে শেভিং করি ওটাও আমি দেখাইতে পারি চাইলে। বাট না, আমার কাছে কখনো মনে হয় না যে এক্সেসিভ ভাবে উঠে। ছেলেদের দাড়ি আর আমাদের দাড়ি এক না আপু, ছেলেদের হরমোন আমাদের হরমোন এক না। আসলে ম্যাডাম যে পরিমাণ স্মার্ট ছিল, মনে হয় তার রিকমেন্ডেশন পাচ্ছিল না। হ্যাঁ, উনি প্রচুর স্মার্ট ছিল। আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড। এটা না, আই থিঙ্ক, আমি শোনেন একটা কথা বলি না, যেহেতু আমি কোনোদিন ম্যাডামের বাসায় গিয়ে দেখিনি যে উনি কীভাবে পোলাদের রিকোয়েস্ট করছে। শোনা কথা যে বেড়াদের ইংলিশ শুনে শুনে ভেগে যাইতো। তো আই থিঙ্ক ম্যাডাম হয়তো ইংলিশেই প্রশ্ন করতো, সে হয়তো বেটা এমন করতো, হইতেই পারে। বাট পরবর্তীতে সে যখন বিয়ে করে, আই থিঙ্ক মানে শি গট এ পারফেক্ট ওয়ান। উনি ইংলিশ উত্তর দিতে পারছে হয়তো, মেজর তো হ্যাঁ হয়তো। বাট ম্যাডাম খুব ফিট ছিল। বিয়ের পর ম্যাডাম হয়ে ম্যাডাম ভাবি হয়ে গেছিল।
বাট ওনাকে মানে এখন আর উনি, এবং উনি আর বিয়ের পর উনি চাকরিও ছেড়ে দিছে ওনার, আই থিঙ্ক ঢাকা মুভ হয়ে গেছেন তখন। বাট আমার স্কুলের টিচাররা মানে ওই ম্যাডাম কেন, আমার স্কুলের যে কোনো মানে ওই সময়কার যে কোনো ম্যাডাম বা স্যারকে আমার নাম বললেই তারা চিনবে এক নামে। ওকে, খালি বলতে হবে শাহনাজ শিমুল শাহজাদপুরে ছিল, তারপরে যদি না চিনে ওই যে ছোট ছোট চুল ছিল বান্দরের মতো লাফাইতো, দ্যাটস ইট, আর কিচ্ছু বলা লাগবে না। আর কোনো বাজে রিভিউ পাবা না, ঠিক আছে? কোনো বাজে রিভিউ পাবা না। আমার এলাকায় গিয়ে যে কিছু শুনে আসবে এমন না। আমার 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 মানে আমার স্কুলের স্যার ম্যাডামরা আমার খুব ভালোবাসতো, খুব জ্বালাইতাম আমি ওদের, বাট ভালো ছিল। আমার ম্যাডাম ওই দিন পিঠ বের করা যে ব্লাউজ পরে একদিন শাড়ি পরে আসছিল, সেদিন আমাদের বড় ম্যাডাম তাকে ডেকে বলছিল যে জেরিন এইসব আধা পিঠ বের করা শাড়ি ব্লাউজ পরে তোমার জামাইকে দেখাবা, কিন্তু আমাদের কাছে ওই সাজটা ভালো লেগেছিল। আল্লাহ। বেলাল আহমেদ দিদি, আপনাকে 2020 থেকে ফলো করি, সব থেকে বেশি মিস করি। করোনার ইফতারের সেহরি ভিডিওগুলো দেখার জন্য বসে থাকতাম, প্লিজ খারাপ কিছু মনে করবে না, জাস্ট মজা করলাম আপনার মেকআপ নিয়ে। ওকে, মজা করলে ঠিক আছে, আমি খারাপ ভাবে নেই নাই, আমি কিন্তু সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছি, আমি কি বাজেভাবে রিপ্লাই দিছি? বাঙালিরা বিদেশেও নকল করে। আপনাকে হাফ দিব আপু, ইয়েস দিও। তখন লাইভ দেখছি কিন্তু কিছু খেতে দেখলাম না। আমি না অ্যাকচুয়ালি আমি খাবার আগে নিয়ে, আমি খাবার খেয়ে ইয়াতে বসছিলাম, ক্লাসে বসছিলাম, পুরো একদম ফুল প্লেট থালা ভাত, ভাত আর মুরগির মাংস নিয়েছিলাম, মুরগির মাংস আলু দিয়ে রান্না করছিলাম। অ্যান্ড দেন আমি ক্লাস যখন শেষ করতেছিলাম তখন আমি বাদাম খাচ্ছিলাম আর কেক খাইছিলাম। অ্যান্ড দেন লাইভের শুরুতে আমি কফি খাইছি। সো টেকনিক্যালি এখন খাওয়ার কিছু নাই, বাট আমি লাইভটা যখন শেষ করব তখন গিয়ে আমি আবার ভাত খাবো, কারণ এখন আমি একটু ওজন বাড়াতে চাচ্ছি। গাইস, দিনে 3 বার পান্তা ভাত খেলে ওজন বাড়বে, এবার 3 বার পান্তা ভাত আমার কে বানায় দিবে? আপু লিপস্টিক কি দিছো এত ঘষাঘষির পর উঠে? লুই ক্লোই লিপস্টিক, আজকে লুই ক্লোই ফেমাস হয়েছে, ফেমাস তো অর্ডার আগেই বানাইছি আমি। এটা এই যে এটা বাংলাদেশেই পাবে, এটা লুই ক্লোই, দাঁড়াও, এই যে এটা হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে? লুই ক্লোই, এটা হচ্ছে সিনিকেয়ার ব্র্যান্ডের শাখা ব্র্যান্ড। সিনিকেয়ার লিখে সার্চ দিলেও চলে আসবে। ওদের এই লিপস্টিকটার নাম হচ্ছে মারি নুড অর মুরে নুড, আই ডোন্ট নো। শাহজাদপুর আমার নানার দেশ, তো তোমার নানার দেশের মানুষকে তুমি গালাগালি করতেছো রেয়া? এটা কোনো কথা হয়? বুড়ি মুড়ি সুরি এসব বলতেছো, এসব কি করতেছো বলো? এলাকার মানুষকে ভালো বুঝে বলতে হয়। আপু আমার ডে শিফটে ছিলাম, বড় ম্যাডাম ধার্মিক ছিল এই জন্য। আচ্ছা আচ্ছা, স্কুল কলেজে এটা আগে থেকেই করে। আমাদের মফস্বলেও দেখা যেত যে ওড়না একটু ঠিকভাবে না পড়লে টিচাররা এটা নিয়ে অনেক কথা বলতো। মানে আমরা তো স্কুল ড্রেস পরতাম, বা যে স্কুল ড্রেসের যে ওড়নাটা থাকে ওটা লাগে এদিক ওদিক সরে গেলে টিচাররা, কিছু থাকে না একটু, অনেক মেয়েরা থাকে না যে স্টাইল করতে চায়, ওড়না টোড়না একটু সরাইতে চায়, তো টিচাররা এটা নিয়ে খুব গালাগালি দিত আমাদের। আমাদের না মানে যারা করতো আর কি তাদের দিত। আমাকে নিয়ে টিচাররা পেরেশানি ছিল আমার দুষ্টামি নিয়ে, আর কিছু নিয়ে না। আমি লিটারালি টিচারদের সাথে কেউ ঝগড়া করতাম। আপু আমার হেয়ার কালারটা কবে চেঞ্জ করবেন? আমার নিউ হেয়ার কালারের অপেক্ষায় আছি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে সামারের পরে, সামারটা উপভোগ করবো আমি এই লাল চুল। এই লিপস্টিক দেখেছি শপিং করতে গিয়ে। কোথায় দেখছো? ওদের সিনিকেয়ারে তো থাকার কথা না, যে যমুনা ফিউচার পার্ক, আই ডোন্ট নো কোথায় দেখছো। আমি জায়গা অনেকক্ষণ গল্প করছি। লাইভটা শুরু করতে আসছিলাম, শুরুতে বলতে আসছিলাম যে আমার নেক্সট ক্লাস কবে, আর আজকে তো তোমাদের সাথে, এখন তো তোমাদের সাথে জাস্ট গল্পই করলাম। ওজনটা একটু বাড়াও, বেশি না। শোনো সুমাইয়া আফরিন আপু, একটা কথা বলি, তোমাকে যদি আজকে আমি বলি তুমি 2 কেজি ওজন কমাও, তুমি পারবা না, ইটস নট ইজি। তেমনি 2 কেজি ওজন বাড়ানো ইজি না রে বোন, বুঝছো? বড় ম্যাডাম তো খুব আস্তে আস্তে বাংলা গালি দিত, তবে খুব আস্তে আস্তে মারে না। আমাদের টিচাররা গালাগালি করে না, বাট আমাদের বড় ম্যাডাম কি হেড ম্যাডাম, আমাদের হেড ম্যাডাম ছিল লাইক, তাকে দেখলাম আমরা লিটারালি মানে সে মাঠে এন্ট্রি নিত, কারণ মাঠের মানে গেট, বিশাল বড় মাঠ, চারিদিকে হচ্ছে দেয়াল, তো মাঠের এক পাশে গেট আর আরেক পাশে ম্যাডামের অফিস, লিটারালি উল্টা পাশে ছিল। তো যে গেট দিয়ে যদি ঢুকে সে হাঁটবে ততক্ষণ পর্যন্ত লাইক আমরা যে যেদিকে আছে দৌড়ে মোড়ে উল্টে পাল্টে চলে যেতাম আমরা। তোমাকে আজ করে সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আজকের এই লুকটা অ্যাকচুয়ালি আমি শেয়ার করছিলাম আমার আজকের লাস্ট ব্যাচের স্টুডেন্টদের জন্য। প্রথম দিন বেস মেকআপ ছিল, সেকেন্ড দিন মানে বেস পার্টি মেকআপ ছিল, সেকেন্ড দিন পার্টি আই লুক ছিল, আর আজকেরটা হচ্ছে মোর লাইক ন্যাচারাল লুক বাট লং লাস্টিং লুক।
লং লাস্টিং ন্যাচারাল এভরিডে লুক, মানে এই একটা লুক করতে করতে আমি তাদেরকে 3-4টা লুকের আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এরকম হচ্ছে ব্যাপারটা। আমাদের স্কুলে আছে একজন কিছু হইলে থাপ্পড়। হ্যাঁ, টিচাররা মোবাইল, টিচাররা তো এমন কিছু টিচার থাকে লাইক তাদের কথার আগে বেদ চলে। কিছু কিছু টিচার থাকবে যারা গল্প দিবে, হ্যাঁ, মানে গল্পে গল্পে, মানে ফেভারিট টিচার টাইপের কিছু থাকে না, যারা গল্প দেয়, ফানি হয়, যেমন আমি যে টাইপের টিচার। কিছু টিচার থাকবে হচ্ছে লাইক খালি এইসব যা যা মানে জীবনে ভুলবে না যে কি পড়াইছে, মানে কি কি হোমওয়ার্ক দিছে। কিছু কিছু টিচার আছে যে জীবন মরণ সব পড়ে, আগে হোমওয়ার্ক দেখবে। আর কিছু কিছু টিচার আমাদের ছিল, এটা অবশ্য কম ছিল, 1জন বা 2জন ছিল, ঘুমাইতো এসে, লাইক লিটারেলি ক্লাসে এসে ঘুমাইতো। আর যে টিচার ক্লাসে এসে ঘুমায় সেই টিচারের ক্লাসে আমরাও দুষ্টামি করতাম। রেয়া খান, রেয়া আমাকে লিখতে যাইও না আপু, আরো থাকো। কেন তুমি আরো গালি দিবা আমাকে? কেন আমি অনলাইনের জিনিস সিরিয়াসলি নেই না? দেখো, একটু আগে আপু গালি দিতে 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 আবার বলতেছে সে সাজাদপুরের মেয়ে, তারপর বলতেছে যাইও না আরো থাকো, ঠিক আছে? এই জন্য অনলাইনের কোনো কিছুকে সিরিয়াসলি নিবা না, কারণ অনলাইনে কেউ কারো শত্রু হয় না চিরজীবনের মতো, অনলাইনে কেউ কারো বন্ধু হয় না চিরজীবনের মতো। আপু গ্লুটাথায়ন ইনজেকশন কি ভালো, নেওয়া ঠিক হবে কি, তোমার আইডিয়া আছে? আমার আইডিয়া ওভাবে নাই আপু, বাট গ্লুটাথিয়ন নিয়ে আমার যেটুকু আইডিয়া আছে সেটা হচ্ছে যে এটা এমন একটা ডোজ যেটা শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য যে ইউজ করা হয় তা না, ইট উইল গিভ ইউ মোর প্লাম্পিয়ার অ্যান্ড ইয়াং লুক, ঠিক আছে? সো গ্লুটাথিয়ন মানেই ফর্সা হওয়া এটা না, বাট এটা ডোজের উপর ডিপেন্ড করে যে তুমি কতটুকু ডোজ নিচ্ছ আর তুমি হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। সো এটা বেস্ট বলতে পারবে, আরও ভালোভাবে বলতে পারবে একজন ডক্টর বা একজন প্রপার ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটিশিয়ান, নট সামওয়ান ইন পার্লার যে এই সার্ভিস দিতেছে, সামওয়ান হু নোস অ্যাবাউট ইট, হু লার্নড অ্যাবাউট ইট, হু স্টাডিড অ্যাবাউট ইট, ঠিক আছে? সো এটা ডাক্তাররা ভালো বলতে পারবে। তো গ্লুটাথিয়ন ইনজেকশন নিয়ে যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রপার নাই, আমি কখনো নিইনি, সো আমি আলাদাভাবে বলতে পারতেছি না। বাট এগেইন আমি তো বললামই ডোজের উপর ডিপেন্ড করে। বাট অনেকে শুধু মনে করে যে গ্লুটাথিয়ন মানেই ফর্সা হওয়া, ইটস নট লাইক দ্যাট। গ্লুটাথিয়নের মেইন যে জিনিসটা করে সেটা হচ্ছে স্কিনকে ইয়াং লুক দিবে, প্লাম্পি লুক দিবে, অ্যান্ড ডেফিনেটলি স্কিন লাইটও করে, ডোজের উপরে ডিপেন্ড করে। সো তুমি যদি প্লাম্পি একটা লুক চাও, একটা ইয়াং লুক চাও, মোর লাইক মনে করো যে তোমার ফেসটা একটু মানে মনে হয় যাতে যে না ইনাফ কোলাজেন আছে, তাহলে গ্লুটাথিয়ন ভালো। বাট দেন এগেইন কোথায় করাচ্ছ এটা ইম্পর্টেন্ট। বিজ্ঞান ম্যাডাম বই বন্ধ করিয়ে পড়া বুঝাইতো, মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে না পারলে হাতে আংটি পরা থাকতো, সেই হাতে সামনে পাটিটা আমাদের একটা টিচার ছিল, আমাদের এখানে মারতো, এখানে মারতে বলতাম না, এখানে মারতো। আমি মার খাইছি অনলি বেশি কথা বলার জন্য। আমি কোনোদিন ইয়া করি নাই, কি বলে, আমি কোনোদিন হচ্ছে আমি কোনোদিন পড়ালেখার জন্য মার খাইনি। আমি মার খাইছি লিটারালি দুষ্টমি করার জন্য, আর হচ্ছে এই তো দুষ্টামি করার জন্য, বললাম না সব কিছু। বাট লেখাপড়ার জন্য না, লেখাপড়ার দিক থেকে টিচারদের কোনো কমপ্লেন ছিল না। সুমাইয়া আফরিন লিখেছে হেডো জানি গেডি, আগে খুব ভালো লাগতো, বলে গেলে আমার খুব পছন্দের বড় আপু ছিলা, এখন কেমন জানি লাগে, সরি। সো আমার আগে চেহারা দেখে ভাল লাগতো, এখন ভাল লাগে না। তো তোমার মতো ছোট বোন তো আমার দরকারও নাই, চিন্তা করো না। আমার এমনিতেই ছোট বোনের দরকার নাই, তোমার মতো ছোট বোন তো আরো দরকার নাই, ঠিক আছে? চিন্তা করো না, তোমারও চেহারা চেঞ্জ হবে, তোমারও জামাই বয়ফ্রেন্ড তোমার ছেড়ে চলে যাবে, তখন বুঝবা চেহারা চেঞ্জ হওয়ার পর কেউ ছেড়ে গেলে কত খারাপ লাগে, সেদিন তুমি আমার কষ্টটা বুঝবা। আর এসে যে ঠ্যাস মাইরা যে দুটো কথা বলে গেলা, আগে বোন মনে করতাম, এখন কেমন জানি লাগে, এটা বলা কি আসলেই জরুরি ছিল? ক্লিয়ারলি তুমি আমাকে এটা বলতে চাইছো কারণ আমাকে খোঁচা মেরে বাজে কমেন্ট করতে আসছো, লাভ কি হইলো? রাতে শান্তিতে ঘুম হবে? বলো, তা তো হবে না, নতুন উদ্যমে আরেকজনকে গিয়ে গালি দিবা। ক্লাসে সাইড টক করতে আপু প্রচুর প্রচুর, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। তো আমাদের কি করতো, আমাদের দুজনকে দুই দিকে প্রথমে বসায় দিত, যাই দুই দিকে বস। আমার বেস্ট ফ্রেন্ড ছিল বিথি, আর বিথি তুই আর শিমুল, যা দুইজন দুই দিকে বসতাম, দুইজন দুই দিকে বসতাম আমরা, ভালো। তবে দুইজন দুই দিক থেকে আমরা লাইক ইশারা ইঙ্গিতে কথা বলতাম। তখন আমাদের দাঁড় করায় রাখতো, দাঁড়ায় থাক, মানে দাঁড়ানো তো একটা শাস্তি না, স্কুলে দাঁড়ায় রাখতাম, তো আমরা দাঁড় করায় রাখতাম, আমরা দাঁড়ায় থেকে আমরা কথা বলতাম, তারপর আমাদের বের করে দিত।
বের করে দিলে আমরা আরো খুশি হইতাম। তো পরে টিচাররা বুঝতে পারছে যে বের করে দিল তো লাভ হয় না, বের করে দিলে আমি আরো খুশি হয়ে যাই, তো একজনকে বের করতো, একজনকে ভিতরে রাখতো। সো এই ছিল অবস্থা। খুব টিচারদের খুব জ্বালাইছি আমি। আমি অলরেডি 2 বাচ্চার মা। আরো বুঝবেন, আরো হবেন। জামাই যখন আপনার ছেড়ে আরেকদিকে যাবে তখন বুঝবেন। 2 বাচ্চার মা হয়েছেন না, বাঙালি 2 বাচ্চার মায়েদের এমনি যে চেহারা, আমাকে এসে বলতেছেন, আমাকে বলতেছেন আমার চেহারা কেমন হয়েছে। আমি যদি এখন আপনার বডি নিয়ে বলা শুরু করি যে দেখি আপনার বডিটা একটু দেখি, পেটে তো দেখবো 5টা টায়ার। বাচ্চার দোষ দিয়েন না, কারণ আমার পরিচিত, আমার অনেক ফ্রেন্ড আছে যাদের বাচ্চা কাচ্চা হয়েছে অ্যান্ড স্টিল দে আর ফিট। খাইয়া দাইয়া হয়তো হাতির মতো মোটা হয়েছে না, অথচ আমাকে এসে বলতেছেন আমি 2 বাচ্চার মা। আর কমেন্ট করেন না তো আপু, আপনাদের মতো ফকিনীদের কথা শুনতে ইচ্ছা করতেছে না। এই যে ফকিনী বলছি, অপমানিত হন, চলে যান প্লিজ, চলে যান। অন্যকে গিয়ে বলেন শাহানা শিমুল অনেক রুড। আর কমেন্ট করে মেজাজ খারাপ করেন না, আমার বিরক্ত লাগতেছে। দেখেন কত সুন্দর সুন্দর কমেন্ট চলতেছে, এর মধ্যে আসছে ভিক্ষা চাইতে অ্যাটেনশন। আপু ওই সময় টিচারদের শাসন ছিল বলে আমরা ভালো ছিলাম, যেদিন থেকে স্কুল কলেজে বেদ না, এখন ছোটরা অনেক বেয়াদবি হয়েছে। এখনো শাসন করে, এখন শাসনগুলো তো আন্দোলন শুরু হয়ে যায়। টিচাররা মারবে কি? মনে হয় ছোট বোন বানানোর জন্য শিমুলাবু কান্তাছে, আমি আছি ছোট বোন হওয়ার লাগে, আমার টপকেও আসলে খবর আছে। থ্যাংক ইউ লীলাবতী, আমার কোনো ছোট বোন দরকার নাই, আসছে ছোট বোন বানাইতে। আগে ভাল লাগতো, এখন ভাল লাগে না, কেন্দে মরে যাবো। শাহিন হোসেন লাভ ফ্রম ম্যানচেস্টার, হ্যালো ভাইয়া। আমরাও সেম ছিলাম, 4 বান্ধবী। আমরা কয়েকটা বান্ধবী ছিলাম, আমরা মানে গ্রুপ থাকে না, একটা গ্রুপ তো থাকেই, আমাদেরও একটা গ্রুপ ছিল, বাট বিথি আমার সব থেকে ক্লোজ ছিল। অ্যান্ড শি ওয়াজ অপোজিট দ্যান মি, বেচারি আমার জন্য ঝাড়ি খাইতো সব জায়গায়। আপু আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, তোমার আগের মতো হেয়ার মতো লং হেয়ার, চুল কি শর্ট করে ফেলবো নাকি কিছু বুঝতেছি না, প্লিজ সাজেস্ট করতে আসনি। আপু চুল শর্ট করে ফেললে আপনার চুলের গ্রোথ আবার বেড়ে যাবে, ব্যাপারটা এমন না। হেয়ার ফল কমে যাবে এমন না, ম্যানেজ করা হয়তো ইজি হইতে পারে, আপনার ইচ্ছা। আপনি ছোট চুল পছন্দ করলে ছোট চুল করবেন, বাট চুল পড়ার সাথে ছোট চুল বড় চুল লেন্থের কোনো সম্পর্ক নাই যে লেন্থ ছোট করে ফেললে আপনার বিশেষ কোনো উপকার হবে। ইউ নিড টু ওয়ার্ক অন ইউর হেয়ার ফল, যে কি করলে হেয়ার ফলটা কম হবে। মানুষ আসলে সুন্দরকে হিংসা করে, না হলে আপনি স্লিম হওয়ার পর যে কি ভীষণ ক্লাসি লাগছে সেটা নিয়ে নেগেটিভ কথা বলে, তাহলে সুন্দরের সংজ্ঞা কি এদের কাছে? এদের কাছে সুন্দরের সংজ্ঞা হলো সারাদিন খাবা, খাইয়া খাইয়া পেটে 4-5টা টায়ার হবে, তারপরে জামাই রাতের বেলা আসবে তোমার কাছে, 2 মিনিটের কাম সারবে, তারপরে বলবে মোটা হয়ে গেছে তুমি। দ্যাটস ইট। সরি এত নোংরা ভাবে বলার জন্য কথাটা, আমি এর থেকেও নোংরা ভাবে বলতে পারি, বললাম না। হাই টিচার তাসনিম সাইদা, দেখো আমার স্টুডেন্টরা চলে এসেছে। রেসপেক্ট নাই এখন স্যার ম্যাডামদের। স্যার ম্যাডামদের রেসপেক্ট নেওয়ার ব্যাপারটাকে আই ডোন্ট নো। আমি এখন আমি জানি না এখনকার বাচ্চা কাচ্চারা কেমন কি করে, বাট আমি সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি, মানে এখন তো মানে যতদূর জানি যে, কারণ মারধর করলেও তো অনেকে এক্সট্রিম লেভেলের করে, বাট স্যার ম্যাডামদের অলওয়েজ, স্যার ম্যাডামরা হচ্ছে আমাদের গুরুজন, তাই না? বাবা মায়ের মতো। আমরা তো আমাদের স্যারদেরকে বাবার মতো, ম্যাডামদেরকে মায়ের মতো দেখতাম, ঠিক আছে? তো এটা এখন জেনারেশন চেঞ্জ হতে পারে। এখানে যদি আমরা দেখি, এখানকার টিচারদের আমরা স্যার ম্যাডাম বলি না, এখানকার টিচারদের আমরা নাম ধরে বলি, লিটারেলি নাম ধরে বলি। আমার 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 কোর্স লিডার ছিল কেট, আমি তাকে কেট বলে ডাকছি, ম্যাম বলে ডাকি নাই, মিসেস কেট হ্যান তেন বলে নেই, জাস্ট কেট বলে ডাকছি। আমি না, প্রত্যেকেই। তো এটা তারাই বলে দেয়, টিচাররাই বলে দেয় যে তোমরা আমাকে এই নামে ডাকো। স্যার ম্যাডামের কোনো ইয়া নেই। আমার যে জিম ইনস্ট্রাক্টর ছিল তাকে আমি জাস্ট মার্টিন বলে ডাকতাম, বাট আমি যতদূর জানি বাংলাদেশের জিম ইনস্ট্রাক্টরদের স্যার ম্যাম বলে ডাকা লাগে। সো এক এক জায়গার কালচারাল দিক, এক এক জায়গার কালচার বা ট্রেডিশন ডিফারেন্ট। আমরা আমাদের টিচারদের স্যার ম্যাডাম কেন বলি? কারণ তারা আমাদের কাছে ওই সম্মানের জায়গাটায় আছে, এই জন্য। আমাদের একজন সিস্টার ছিল, আমি আর আমার ফ্রেন্ডরা একসাথে দেখলে খোঁচা মারতো, ওই জন্য ওনার ক্লাসে আলাদা বসতাম আমরা, আমাদের 2টা খুঁজতাম না। আমাদের সবাইকে, আমাদেরটা মার্কা মারা ছিল আমাদের গ্রুপ, সব টিচাররাই অস্থির থাকতো। এখনকার বাচ্চারা স্যার ম্যাডামদেরকে গালাগালি করে। এখনকার বাচ্চারা তো সবাইকেই গালাগালি করে রে আপু, শুধু কি স্যার ম্যাডামদেরকে? হিংসা থেকে খারাপ কমেন্ট করে, লো ফিল করাইতে চায়, আর কিছু না। লো ফিল করাইতে চাইলে তো আমি লো ফিল করি না, আমি লো ফিল করবো না। এদের কথায় তো আমি লো ফিল করবোই না। এরা বরং আমার কথায় লো ফিল করে, আমার কথায় লো ফিল করে দেখে আবার নতুন করে এসে বলে যায় আমি 2 বাচ্চার মা, ঠিক আছে? মানে নিজের পরিচয় দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তোমার মতো আমার লাইফ না, আমার জামাই আছে। বাট এটা তো জানে না যে জামাই থাকলে তো হয় না, ঠিক আছে? জামাই আরেক বেডির কাছে যাইতেছে কিনা, অনলাইনে অন্য মেয়ে দেখতেছে কিনা, এরা তো আর কেউ জানে না, এটা তার বউও জানে না, ঠিক আছে? তো
জামাই নিয়ে বড়াই করে গেল, কিন্তু আমাকে 2টা বাজে কথা বলে খোঁচা মাইরা গেল। বুঝো, এই হচ্ছে কি খাবো চিন্তা করতেছি। ঠিক আছে আপুরা, আমার এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন আমি খাওয়া দাওয়া করবো, একটু রান্না বান্না করে রেডি করব, কালকে আবার কাজকর্ম আছে অনেক। সো ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে আমার বকবকানি শোনার জন্য। অনেক ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আমি চেষ্টা করবো ঈদের আগেও আবার লাইভে আসার। কাল পরশু হয়তো আসা হবে না, বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঈদের আগে আবার লাইভে আসার। ভালো থেকো সবাই, অনেক গল্প করলাম, শেষ করে দিচ্ছি, আম হাংরি। আল্লাহ হাফেজ।